নমস্কার, আসাম প্রাইম নেটওয়ার্ক থেকে আমি ইন্দ্রাণী আপনাদের স্বাগত জানাচ্ছি। দেবজিৎ রি নামের মাত্র 11 বছরের এক শিশু পুত্রকে অপহরণ করে নৃশংসভাবে খুন করে জঙ্গলে ছুঁড়ে ফেলে দিল দুষ্কৃতীর দল। এ ধরনের জঘন্য অমানবিক হত্যাকাণ্ডের জোরে তীব্র উত্তেজনা বিরাজ করছে পশ্চিম ধলাইয়ের দুয়ারবন্দ বাজার ও যোগীরবন গ্রামে। ঘটনাটি ঘটেছে রবিবার সকাল 11টা নাগাদ। এদিন যোগীরবন গ্রামের বাড়ির সামনে থেকে নিখোঁজ হয়ে যায় গ্রামের দিলীপ্রির পুত্র দেবজিৎ রি। সোমবার এই সংক্রান্ত ঘটনা নিয়ে দুয়ারবন্দ থানায় একটি নিখোঁজ সংক্রান্ত মামলা দায়ের করেন দেবজিৎ রির বাবা দিলীপ রি। এদিকে এ সংক্রান্ত ঘটনা নিয়ে তদন্তে নেমে চাঞ্চল্যকর তথ্য সংগ্রহ করে পুলিশ। প্রথমে পালুই চা বাগানের বাসিন্দা জয় প্রাণেশ কেওট নামের এক ব্যক্তিকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে পুলিশ। প্রথম দিকে জয় প্রাণেশ কেওট পুলিশের কাছে মুখ না খুললেও পরবর্তীতে পুলিশের হাতে কিছু তথ্য এসে যাওয়ায় মুখ খুলতে বাধ্য জয় প্রাণেশ। সোমবার গভীর রাতে জয় প্রাণেশকে সঙ্গে নিয়ে অভিযানে নামে পুলিশ। এদিন রাতে মুলি টিলার গভীর জঙ্গলে পুলিশকে নিয়ে গিয়ে দেবজিৎ রির মৃতদেহ দেখিয়ে দেয় জয় প্রাণেশ কেওট। পুলিশের জিজ্ঞাসাবাদে জয় প্রাণেশ কেওট বলে হত্যাকাণ্ডে তার সঙ্গে জড়িত রয়েছে আরো 3 জন। তারা হলো পালুই চা বাগানের অমিত কুমার, দুয়ারবন্দের রঞ্জু বাউরি এবং রতন বাউরি। হত্যাকাণ্ডের জোর তদন্ত জারি রেখেছে পুলিশ। দেবজিৎ রির মৃতদেহের ময়না তদন্তের জন্য মঙ্গলবার সকালে তার লাশ শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেয় পুলিশ। এদিকে মঙ্গলবার সকাল থেকে যোগীরবন, দুয়ারবন সহ আশপাশের গ্রামের প্রায় 1000 খানেক লোক এসে ভিড় জমান দুয়ারবন বাজারে। অবস্থা বেগতিক দেখে এদিন কাক ভরে ধৃত জয় প্রাণেশ কেওটকে দুয়ারবন থানা থেকে সরিয়ে নেওয়া হয় অন্যত্র। এদিকে দেবজিৎ রির হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ মঙ্গলবার দেবজিৎ রির পিতা দিলীপ রি, পালুই চা বাগানের বাসিন্দা বিকাশ কেওটের পুত্র জয় প্রাণেশ কেওট, অমিত কুমার দুয়ারবন্দের দক্ষিণ টিলার বাসিন্দা গজু বাউরির স্ত্রী রঞ্জু বাউরি এবং তার পুত্র রতন বাউরিকে অভিযুক্ত করে দুয়ারবন থানায় একটি মামলা দায়ের করেছেন। এদিন দিলীপ রি বলেন, রবিবার জয় প্রাণেশ কেওট তার পুত্র দেবজিৎ রিকে নিয়ে ফুসলিয়ে নিয়ে যায় মুলি টিলার গভীর জঙ্গলে। তারপর তার শ্বাসরুদ্ধ করে তাকে খুন করে। এই হত্যাকাণ্ডে জয় প্রাণেশ কেওটকে সহযোগিতা করে অমিত কুমার। এলাকার রঞ্জু বাউরি ও তার পুত্র রতন বাউরি চক্রান্তে জয় প্রাণেশ কেওট ও অমিত কুমার তার পুত্র দেবজিৎ রিকে হত্যা করে বলে অভিযোগ তুলেন দিলীপ রি। তিনি বলেন, জয় প্রাণেশ কেওট ও অমিত কুমার পালুই চা বাগানের কুখ্যাত অপরাধী। তারা অনেক অসামাজিক কার্যকলাপ সংগঠিত করেছে। ইতিমধ্যে রঞ্জু বাউরির পরিবার এই 2 অপরাধীকে তাদের বাড়িতে আশ্রয় দিয়ে এই হত্যাকাণ্ড ঘটিয়েছে বলে জানান দিলীপ রি। এদিকে এই জঘন্য হত্যাকাণ্ডে তীব্র নিন্দা জানিয়ে দোষীদের কঠোর শাস্তি প্রদানের দাবি জানিয়েছেন SUCI কমিউনিস্ট দলের কর্মকর্তারা। মঙ্গলবার বিকেলে দেবজিৎ রির মৃতদেহ নিয়ে দুয়ারবন্দ বাজারে পৌঁছলে প্রায় 1000 খানেক SUCI কমিউনিস্ট দলের নেতাকর্মীরা দেবজিৎ রির প্রতি তাদের শেষ শ্রদ্ধা জ্ঞাপন করেন। এদিন SUCI দলের নেতাকর্মীরা দেবজিৎ রির মৃতদেহ নিয়ে দুয়ারবন্দ বাজারে এক বিশাল প্রতিবাদী মিছিল বের করে দুষ্কৃতীদের ফাঁসির দাবি তুলেন। এদিন SUCI দলের কাছাড় জেলা সাধারণ সম্পাদক ভবতোষ চক্রবর্তী বলেন, আগামীকাল তারা কাছাড়ের জেলা শাসকের কাছে হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত প্রত্যেক দুষ্কৃতীদের ফাঁসির দাবি জানাবেন। জেলা কমিটির সদস্য তুষার প্রকাশস্থ বলেন, হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত পালুই চা বাগানের 2 দুষ্কৃতীর অতীতে অনেক অপরাধমূলক কাজকর্মের রেকর্ড রয়েছে। এদিন অপরাধীদের ফাঁসির দাবি জানিয়ে SUCI দলের অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে প্রাসঙ্গিক বক্তব্য রাখেন মাধব ঘোষ, শ্যামদেও কুর্মী, দুলালী গাঙ্গুলি এবং পিকলু ভট্টাচার্য। এদিন রাতে প্রতিবাদী মিছিল শেষে যোগীরবনে প্রচুর শোকাহত জনগণের উপস্থিতিতে দেবজিৎ রির শেষকৃত্য সম্পন্ন করা হয়। এই যে ছেলের নাম কি? বিজয় কেওট, বিজয় প্রাণেশ কেওট, বিজয় পানের টইট, জয় প্রাণেশ কেওট, জয় পানের টইট। একটা আগে সেম কাহিনীটা এরকম করছিল। এটা কোন জায়গায়? এটা রেকর্ড আছে, আমরা ওসি স্যারে লিখে রাখছি। এটা কালকে স্বীকার পাইছি। সেম ঘটনা কইছে, আরেকটা করছে এরকম। তার কেস আছে। এটা জায়গাটার নাম তো স্যার আমি সঠিক কইতে পারি না, ওসি স্যারে জানে। এটা ওসি স্যার একবার জিজ্ঞাসা 1 নম্বর ক্রিমিনাল। এর লগে 4জন জড়িত আছে। আমি দুয়ারবন যোগীরবন্দে যে একটা ঘটনা ঘটেছে 10 তারিখ রবিবার দিন সকালে একটা বাচ্চা মিসিং হয়। মিসিংটা পরে পাওয়া যায় গতকাল রাত্রে মৃত অবস্থায়। তাই আমি দুয়ারবন জিপির কংগ্রেস ওয়ার্কিং কমিটির পক্ষ থেকে, IMTCর পক্ষ থেকে ধিক্কার জানাই এবং থানা মহোদয়ের কাছে চ্যানেল মারফতে অনুরোধ করি যাতে
যাহাতে উপযুক্ত তদন্ত অনুযায়ী যে যে কালপিট আছে তাদেরকে উচিত শিক্ষা দেওয়া হোক, এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আমরা ধিক্কার জানাই, প্রতিবাদ জানাই। বন্ধুগণ, আমরা দাবি তুলছি এবং এই অঞ্চলের জনগণের দাবি, যাতে এই দেবজিতের হত্যাকারী যারা এখনো বাকি রয়েছে প্রশাসনের আওতার বাইরে, এদেরকে অতি সত্বর বলতে আজকের ভিতরে যাতে এদেরকে অ্যারেস্ট করা হয় এবং ফাস্ট ট্র্যাক কোর্টের মাধ্যমে অতি সত্বর এদের চরম শাস্তি অর্থাৎ ফাঁসি প্রদান করা যাতে হয় তার ব্যবস্থা করা। এবং এই যে শিশু জীবন যাতে সুরক্ষিত থাকে তার দায়িত্ব সরকার এবং প্রশাসন নিতে হবে। এই ধরনের শিশু দেশের এবং অঞ্চলের বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে নৃশংসভাবে হত্যা করছে, তারই প্রতিবাদ এবং ধিক্কার আমরা জানাই। বন্ধুগণ, আমরা এখানে এই দেবজিতের মরদেহে শ্রদ্ধার্ঘ্য অনুষ্ঠান একটা রেখেছি। 84 লক্ষ টাকা ব্যয়ে নির্মীয়মান সড়কের কাজ নিয়ে অসন্তুষ্ট ধলাইয়ের নয়াগাঁওবাসী। জানালেন অভিযোগ, ধলাই বিধানসভা সমষ্টির নয়াগাঁও জিপিতে মুখ্যমন্ত্রী পাকা পথ নির্মাণ প্রকল্পের অধীনে 84 লক্ষ টাকা ব্যয় নির্মাণ করা হচ্ছে একটি গ্রামীণ সড়ক। সড়কটি নির্মাণ করছে পূর্ত বিভাগের সোনাই ধলাই ডিভিশন, কিন্তু এই সড়ক নির্মাণ নিয়ে কোনোভাবেই সন্তুষ্ট নন স্থানীয়রা। তাদের অভিযোগ, পশ্চিম নয়াগাঁওয়ে নির্মীয়মান এই সড়কটিতে চলছে অতি নিম্নমানের কাজ। প্রথমত 1 কিলোমিটারের এই সড়কের বিভিন্ন স্থানে সড়কের উচ্চতা 1 ফুট বা 2 ফুট রাখা হয়েছে। তাছাড়া সড়ক নির্মাণের কোনো মানকে তোয়াক্কা না করে ইচ্ছে মতো মাটি পাথর ফেলে তার উপর ব্লক বসিয়ে সেরে ফেলা হচ্ছে নির্মাণ কাজ। এলাকাবাসীদের এই সড়কের এস্টিমেট সম্বন্ধে কোনো কিছু না জানিয়ে ঠিকাদার নিজের ইচ্ছে মতো করছেন কাজ। বারবার এস্টিমেটের ব্যাপারে জানতে চাইলেও এলাকাবাসীর জানানো হয়নি কিছুই। 2023 সালে শুরু হওয়া এই সড়কের কাজ 2025 পেরিয়ে যাওয়ার পথে, কিন্তু এখনো সম্পন্ন হয়নি। বিভিন্ন স্থানের রাস্তার জল এখনই সড়কে ওঠার মুখোমুখি। এই অবস্থায় এলাকাবাসীদের দীর্ঘদিনের স্বপ্ন এই সড়কটি যেভাবে নির্মাণ করা হলে সেটা এলাকার মানুষের কাছে আসবে না বলেই ধারণা স্থানীয়দের। তাই তারা সংবাদ মাধ্যম মারফত সরকার তথা প্রশাসনের কাছে সড়কটি যথাযথ নির্মাণের জোরালো দাবি উত্থাপন করেন। 2023 আরম্ভ হয়েছে, ঠিক আছে। এই রাস্তা আমরা প্রায় 50 বছর থেকে আমরা এত কষ্ট করছি তার কোয়ার মতো নাই। গাছে দিয়ে বানর আটে, কিন্তু আমরা মানুষ বানরের মতো আসছি, ওরকম করে দিন গেছে। আজকে ভাগ্যক্রমে আমরা রাস্তাটা পাইছি, সরকার বাহাদুরে দিছেন যে জায়গাতে। কাজটাও সঠিক না হতে আর তো কোনো মানে নাই। রাস্তাটা এত বাজে কাজ হয় আর হওয়ার মতো নাই, কিন্তু বাজে কি সঠিক এটাও হওয়ার মতো উপায় নাই। আর এস্টিমেটটা আমরা এখনো পর্যন্ত পাই না, কইলেও তারা দিতে চায় না। তারা কয় তোমরা গিয়া নিজে জানো। আমরা যদি জানতাম পারতাম তো কাজও আমরা করতে পারতাম। এটা কি কথা? সাইডে দিয়ে কতটুকু জায়গা থাকে না থাকে এটা আমরা জানছি না। আপনারা আইসেন চাচা, আপনারাও একটু দেখুন, কোনো জায়গাতে সেন্টিতে ধরে লিছে মাটি। সাইডে কতটুকু জায়গা থাকার প্রয়োজন। আর যে জায়গাতে আমরা মানে সিট 300 মিটারের মতো হইব না 500 মিটার দিব। এটার মধ্যে এত খারাপ কাজ হয়েছে, এটা খেতে আর রাস্তায় প্রায় সমান হয়ে গেছে। একটু বৃষ্টি হওয়ার পরে রাস্তার উপরে হাঁটু জল, বড় প্লাটের সময় খমর জল হয়ে যায়। আর এস্টিমেট তো একটা আছে, সাধারণ পাবলিক হিসাবে আমরা তো এটা দাবিদার বা জানতাম। 2 নম্বরে মাত হইলে আমরা জায়গা লইয়া তারা কই আমরা জায়গা দেই না। আর কীরকম জায়গা লাগবো ওখানেও তো আমরা কইতে আসি, যদি আরও 2 হাত লাগে, গাছ যদি একটা ফালানি লাগে আমরা গাছ ফালাই হইলেও আমরা জায়গা দিব। আমরা রাস্তা লাগে, রাস্তার লগে আমরা সম্পর্কিত, আমরা জায়গার লগে সম্পর্কিত নাই। আর আমরা যে হারে চলছি, আমরা বাচ্চা কাচ্চা ওখান এই হারে চলতো না, আর এই হারে তারা শিক্ষা দীক্ষা করতো না। এই কথাগুলা কোয়া গিয়া কয় তারা তো জায়গা দিতেছে আর না, এই তেসে কঞ্চুস এরা বলে জায়গা দেয় না, কেমনে রাস্তা বনতো। এটা না আপনার সমস্যা কি? অবস্থা আছে অথচ সাইড বামের লাগিন মাটির লাগে আমরা প্রথমে অনুরোধ করছিলাম যে সাইড বামটা মাটি দিয়া দিন, এরপরে আপনারা ব্লক পয়েন্ট বা রুলার করেন। পরে প্রথম যেটা কাজ ধরছে এটার মধ্যে রুলারও মারা হয়েছে না। পরের দিকে আমরা কয়েক রুলারটা একটু প্রিয় মারছে, আর ওভাবেই রয়েছে এখনও রাস্তা।
ওইখানে ইলেকট্রিক খুঁটি একটা মানে পিডব্লিউডি যারা রাস্তার কাজের সময় ইলেকট্রিক খুঁটিটা পড়ছে, এটাও তো তারা দায়িত্ব আছে বইবার লাগে। হইতে পারতাম আমরা রাস্তা 2023-এ কাজ আরম্ভ হয়েছিল, এক সপ্তাহ কাজ করিয়া গেছে কি আর কাজ হয়েছে না, মধ্যে প্রায় 1 বছর বিগত হয়েছে, এরপরে আবার কাজ আরম্ভ হয়েছে, জানি না কি কি এর মধ্যে হয়েছে, এটা সঠিক আমরা জানি না। কাজ আরম্ভ হয়েছে কীভাবে ওর কিটা ওর কতটুকু রাস্তা বড় হইব, কতটুকু উঁচা আইব, এটাও আমরা কিচ্ছু জানি না। আমরা লোকে কোনো কথাবার্তা হয়েছে না, ওরকমও কাজ হয়েছে, তো আমরা না জানি এখন কিটা করবো। এখন দেখি আর আমরা তো যতটুকু দেখি বাইরে আওয়া যাওয়া করি, দেখি তো আশেপাশে রাস্তা হয়েছে, এরকম তো হয় না। গতিকে আমরা প্রতিবাদী, আমরা এই দিকে থেকে পাবলিক তরফ থেকে পরশুদিন তারারে প্রতিবাদও করা হয়েছে যে আপনারা মাটি সাইড বাম কমপ্লিট, মাটির কাজ কমপ্লিট করছেন না, আপনারা এখানে সিসি ব্লক বাইরা, আর সিসি ব্লক যেগুলো বাইরা এটাও একবারে নিম্ন ধরনের। আজকে দেখা যায় এই জায়গা রুলার মারছে, আপনারা আবার খবর পাইয়া মনে হয় এদিকে যেটা সিসি ব্লক বইছে এটা কোনো রুলার মারা হয়েছে না, বালি দেওয়া হয়েছে উঁচা নিচা জায়গার মধ্যে ব্লক বানিয়েছে। সাইডে একটু কম দেওয়া হয়েছে, গতিকে আমরা কইছি মাটির কাজ আগে শেষ করো, তারপরে আপনারা সিসি ব্লক বাইন। এর দাবি তারা, আমরা পাবলিকের দাবি দিয়া তারা 2 ঘন্টা কাম বন্ধ করছে, পাবলিক সরি গেছে, তারা আবার কাম শুরু করে দিয়েছে। শিলচরে জেলা ক্রীড়া সংস্থার ময়দানে স্বাধীনতা দিবসের প্রস্তুতি প্রায় সমাপ্ত বলে জানালেন কাছাড়ের জেলা শাসক মৃদুল যাদব। বুধবার সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে জেলা শাসক মৃদুল যাদব জানান ৭৯তম স্বাধীনতা দিবসের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ের। তিনি আরও বলেন, জেলা ক্রীড়া সংস্থার ময়দানে 15ই আগস্ট স্বাধীনতা দিবসের দিনে আসাম পুলিশ ও শিলচর শহরের বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা প্যারেডে অংশগ্রহণ করবেন এবং সকাল 9টায় আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করবেন মন্ত্রী কৌশিক রায়। তাছাড়া স্বাধীনতা দিবস উপলক্ষে দেশাত্মবোধক সঙ্গীত পরিবেশন সহ বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে বলে জানান কাছাড়ের জেলা শাসক মৃদুল যাদব। 17 एंड इंडिपेंडेंस डे का हमारा पूरा प्रस्तुति हो गया है। आज जो फाइनल रिहर्सल परेड में मैं एसपी और हमारे यहाँ पे स्टाफ मौजूद हैं। लगभग 30 परेड पार्टी, इसमें 25 स्कूल के स्टूडेंट्स होंगे और 5 यूनिफॉर्म फोर्सेज रहेंगे। हमारे ऑनरेबल मिनिस्टर श्री कौशिक राय फ्लैग का ध्वजारोहण कहेंगे और साथ ही साथ हमारे यहाँ पे कुछ कल्चरल प्रोग्राम और योगा डिस्प्ले, डिजास्टर मैनेजमेंट का डिस्प्ले होगा और 9 o'clock 50 अगस्त को उसका फ्लैग होस्टिंग होगी। और मैं सारे कचार वासियों से अनुरोध करता हूं कि वो इस प्रोग्राम में अधिक से अधिक मात्रा में उपस्थित होकर स्वतंत्रता दिवस को हमारे सेलिब्रेट करें और हमारे यहाँ के लोगों को प्रस्तुति में उपस्थित हों। लगभग 30 परेड पार्टी हैं यहाँ पे उपस्थित, उसमें 5 हमारे यूनिफॉर्म फोर्सेस हैं और 25 हमारे स्कूल के और एनसीसी के फोर्सेस। আসাম বিশ্ববিদ্যালয়ে অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে 3 দিনব্যাপী জাতীয় আলোচনা সভা। আসাম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের উদ্যোগে এবং ভারতীয় সমাজবিজ্ঞান গবেষণা পরিষদের সহযোগিতায় অভিন্ন দেওয়ানি বিধি, অভিন্ন ন্যায় বিচারের একটি হাতিয়ার শীর্ষক 3 দিনব্যাপী জাতীয় আলোচনা সভার সূচনা হয় মঙ্গলবার। উদ্বোধন করেন জাতীয় স্বয়ংসেবক সংঘের প্রধান কৃষ্ণ গোপাল। তিনি উদ্বোধনী ভাষণে বলেন, অভিন্ন দেওয়ানি বিধিকে কেবল পাঠ্য বিষয়ের মধ্যে সীমাবদ্ধ না রেখে নারীর প্রতি বৈষম্য দূরীকরণ ও সম অধিকার প্রতিষ্ঠার জন্য সক্রিয়ভাবে কাজ করা প্রয়োজন। আলোচনা সভার আহ্বায়ক পঙ্খী বরা জানান, দেশের 12টি বিশ্ববিদ্যালয় থেকে উপাচার্য, অধ্যাপক, গবেষক ও মোট 60 জন ছাত্রছাত্রী এতে অংশ নিয়েছেন। বিভিন্ন সম্প্রদায়ের মহিলাদের বিবাহ, সম্পত্তি ও সন্তানের অধিকার সংক্রান্ত বিদ্যমান বৈষম্য দূর করার পথ ও পদ্ধতি নিয়েও এখানে বিশদ আলোচনা হচ্ছে। হিমাচল প্রদেশ বিশ্ববিদ্যালয়, উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়, দিল্লি বিশ্ববিদ্যালয়, বেনারস হিন্দু বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন প্রতিষ্ঠানের 11 জন বিশিষ্ট বক্তা
এতে উপস্থিত রয়েছেন আগামীকাল খড়গপুরের ভারতীয় প্রযুক্তি প্রতিষ্ঠান সহ দেশের নানা প্রান্ত থেকে আগত অতিথিরা তাদের মূল্যবান মতামত প্রকাশ করবেন। সভাকে সফল ও ফলপ্রসূ করে তুলতে সকলের সহযোগিতা কামনা করেছেন আহ্বায়ক পঙ্খী বরা। এইটোক নেশ্যনেল ছেমিনাৰ বুলি ক'ব পাৰোঁ। আমি এইটো 12 তাৰিখ, 13 তাৰিখ, 14 তাৰিখ তিনিদিনীয়াকৈ অনুষ্ঠিত কৰিছোঁ আৰু আমি ভাৰতৰ বিভিন্ন প্ৰান্তৰ পৰা আমি আলোচনাৰ কাৰণে কেইবাখনো বিশ্ববিদ্যালয়ৰ আমাৰ আচাৰ্য, উপাচাৰ্য, অধ্যাপক, সহকাৰী অধ্যাপক, সহযোগী অধ্যাপকক আমি আমন্ত্ৰিত কৰি আনিছোঁ। লগতে আমি বিভিন্ন বিষয়ৰ গৱেষণাৰ ছাত্ৰ ছাত্ৰীসকলক আলোচনা কৰিবলৈ আমি নিমন্ত্ৰণ কৰি আহিছোঁ। ইয়াতে আমাৰ প্ৰায় 11জন বাহিৰৰ পৰা বিভিন্ন ধৰণৰ বিশ্ববিদ্যালয়ৰ পৰা আলোচনা চক্ৰত অনুষ্ঠানত অংশগ্ৰহণ কৰিবলৈ আহিছে অধ্যাপক অধ্যাপিকাসকল আৰু তেওঁলোকে কালিৰে পৰা ধৰি তিনিদিনীয়াকৈ আলোচনা কৰি আছে ইউনিফৰ্ম চিভিল কোডৰ ওপৰত। যে ইউনিফৰ্ম চিভিল কোড যিটো আমাৰ ভাৰতৰ সংবিধানৰ 44 নম্বৰ আৰ্টিকলত যিটো আমাৰ কোৱা হৈছে যে ইউনিফৰ্ম চিভিল ল যিটোৱে জেণ্ডাৰ জাষ্টিছ আৰু উইমেন এম্পাৱাৰমেণ্টৰ কথা কৈ আছে, ডিছক্ৰিমিনেশ্যন এগেইনষ্ট উইমেনৰ এলিমিনেশ্যনৰ কথা কৈ আছে। ইউনিফৰ্ম চিভিল কোড অসমত সম্ভৱ হ'বনে? গোৱা আৰু উত্তৰাখণ্ডৰ দৰে আমাৰ অসমতো ইউনিফৰ্ম চিভিল কোডৰ জৰিয়তে আমি উইমেন এম্পাৱাৰমেণ্ট বা ভাৰতীয় নাৰী স্বাধীনতাক আমি একেলগ কৰি কিমানখিনি আমি সমাজখনত আগুৱাই যাব পাৰোঁ, সেইখিনি বিষয়বস্তু লৈ আচলতে কালিৰে পৰা অনুষ্ঠানত বিভিন্ন ধৰণৰ আলোচনা চক্ৰ চলি আছে। আমাৰ এই বিশ্ববিদ্যালয়ৰ লগতে বিভিন্ন ধৰণৰ অনুষ্ঠানৰ শিক্ষাগত লগত জড়িত হোৱা বিভিন্ন ছাত্ৰ ছাত্ৰী, গৱেষণা ছাত্ৰ ছাত্ৰীসকল আমাৰ আহিছে। আমি ভাবিছোঁ যে এই আলোচনাটোৱে মহিলাসকলক সাধাৰণতে বিবাহৰ ক্ষেত্ৰত বা তেওঁলোকৰ বিবাহৰ ক্ষেত্ৰত বা তেওঁলোকৰ সম্পত্তিৰ ক্ষেত্ৰত বা তেওঁলোকৰ সন্তানৰ ক্ষেত্ৰত মেইনটেনেন্সৰ ক্ষেত্ৰত বিভিন্ন ধৰণৰ বৈষম্য দেখা যায়। সেই বৈষম্যখিনি আঁতৰাই আচলতে আমি নাৰীৰ স্বাধীনতাক আৰু নাৰীৰ সম অধিকাৰত আমি কিমানখিনি আগবঢ়াই নিব পাৰোঁ সেইখিনিৰ কাৰণে আলোচনা কৰি থকা। কালাইনে গাড়ির ধাক্কায় মানসিক ভারসাম্যহীন মহিলার মর্মান্তিক মৃত্যু। কালাইন উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের বিপরীতে অমরনাথের বাড়ির সামনে এক মানসিক ভারসাম্যহীন মহিলার মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে। দুর্ঘটনাটি ঠিক কোন সময়ে সংঘটিত হয়েছে তা নিশ্চিতভাবে জানা না গেলেও স্থানীয় বাসিন্দাদের ধারণা এটি গতকাল রাতেই ঘটে। আজ সকালে পথচারীরা রাস্তার পাশে মহিলার নিথর দেহ পড়ে থাকতে দেখে হতবাক হয়ে যান। খবর পৌঁছায় কালাইন থানায় এবং পুলিশ তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। মৃতদেহটির মাথা, হাত এবং শরীরের বিভিন্ন স্থানে গভীর জখমের চিহ্ন পাওয়া গেছে, যা থেকে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে যে কোনো দ্রুতগামী গাড়ি ধাক্কা দিয়ে চলে যায়। স্থানীয় বাসিন্দারা জানান, গতকাল সন্ধ্যার পরও ওই মহিলাকে এলাকায় ঘোরাফেরা করতে দেখা গিয়েছিল। নমস্কার, আসাম প্রাইম নেটওয়ার্ক থেকে আমি ইন্দ্রাণী আপনাদের স্বাগত জানাচ্ছি। কাছাড় জেলায় ফের আটক বাংলাদেশি নাগরিক। কাটিগড়া ভারত বাংলাদেশ সীমান্তে জালালপুরে শিশু মহিলা সহ 9 বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে। জালালপুরের বিশ্বম্ভরপুরে স্থানীয়রা বাংলাদেশি নাগরিকদের আটক করে। সীমান্ত পেরিয়ে বাংলাদেশে প্রবেশের চেষ্টা করার সময় স্থানীয়রা রোহিঙ্গা নাগরিকদের গ্রেপ্তার করেন। মঙ্গলবার সন্ধ্যার পর বিশ্বম্ভরপুরে বাংলাদেশ সীমান্তে ঘুরে বেড়াতে দেখা যায় ধৃতদের বলে গ্রামবাসীরা জানিয়েছেন। গ্রামের রাস্তায় ঘোরাফেরা করা ওই ব্যক্তিরা নিজেদের বাংলাদেশি নাগরিক হিসেবে পরিচয় দেয়। জিজ্ঞাসাবাদের সময় শামসুর রহমান এবং আবু বক্কর সিদ্দিকী জানান যে তারা রোহিঙ্গা। তারা বেশ কয়েক বছর আগে বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিল। এরপর তারা হায়দ্রাবাদে শ্রমিক হিসেবে বিভিন্ন কাজে কর্মরত ছিল। সম্প্রতি তারা বর্তমানে সন্দেহভাজনদের বিরুদ্ধে ভারত সরকারের অভিযানের ভয়ে ভীত হয়ে তারা ট্রেনে করে হায়দ্রাবাদ থেকে পালিয়ে কাছাড় হিলারা রেল স্টেশনে পৌঁছায়। এরপর তারা এক দালালের মাধ্যমে একটি অটোতে চড়ে কাটিগড়ার বাংলাদেশ সীমান্তের বিশ্বম্ভরপুরে পৌঁছায়। রাত না হওয়া পর্যন্ত তাদের জঙ্গলে আটকে রাখা হয়েছিল। সন্ধ্যায় খাবার কিনতে বের হওয়ার পর স্থানীয়রা তাদের আটক করে। এদিকে ধৃতরা পুলিশ হেফাজতে রয়েছে। সীমান্ত শাখা পুলিশ এবং জেলার শীর্ষ পুলিশ কর্মকর্তারা তাদের জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছেন বলে জানা গেছে। শিলচর মেডিকেল কলেজে হিমোগ্লোবিনোপ্যাথি ও হিমোফিলিয়া চিকিৎসা কেন্দ্রের উদ্বোধন। রক্তজনিত রোগের চিকিৎসায় মিলবে আধুনিক সুবিধা। উদ্বোধন করলেন সাংসদ পরিমল শুক্লাবৈদ্য। শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে বুধবার উদ্বোধন করা হলো ইন্টিগ্রেটেড সেন্টার ফর হিমোগ্লোবিনোপ্যাথিস অ্যান্ড হিমোফিলিয়া
মেডিকেল কলেজের অ্যালুমনি হলে আয়োজিত অনুষ্ঠানে কেন্দ্রটির উদ্বোধন করেন শিলচরের সাংসদ তথা শিলচর মেডিকেল গভর্নিং বডি চেয়ারম্যান পরিমল শুক্লাবৈদ্য। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে সাংসদ শুক্লাবৈদ্য বলেন, এই বিশেষায়িত কেন্দ্র চালু হওয়ায় হিমোগ্লোবিনোপ্যাথি ও হিমোফিলিয়ায় আক্রান্ত রোগীরা উন্নত চিকিৎসা ও আধুনিক পরীক্ষার সুবিধা পাবেন। বরাক উপত্যকার মানুষের জন্য এটি এক যুগান্তকারী পদক্ষেপ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিলচর মেডিকেল কলেজের অধ্যক্ষ ও প্রধান সুপারিনটেন্ডেন্ট ডক্টর প্রফেসর ভাস্কর গুপ্ত, শিলচর মেডিকেল কলেজের সহ অধ্যক্ষ ডক্টর পৃথ্বীরাজ ভট্টাচার্য, শিলচর মেডিকেল কলেজের ইনচার্জ সুপারিনটেন্ডেন্ট ডক্টর রেকেশ সান্যাল, শিলচর মেডিকেল কলেজের শিশুরোগ বিভাগের প্রধান ডক্টর সুজিত নাথ চৌধুরী, শিলচর মেডিকেল কলেজের ডেপুটি সুপারিনটেন্ডেন্ট ও মেডিকেল অফিসার ICH ডক্টর ভাস্কর দেবনাথ, শিলচর মেডিকেল কলেজের শিশুরোগ বিভাগের সহকারী অধ্যাপক ও মডেল অফিসার ICH ডক্টর সঞ্জীব কুমার দেবনাথ, রিজিওনাল ডেন্টাল কলেজের প্রিন্সিপাল ডক্টর অনিন্দিতা দে, এছাড়াও অস্থিরোগ, প্যাথোলজি, মনোরোগ, ENT, ফার্মাকোলজি, স্ত্রী ও প্রসূতি, মেডিসিন, ফিজিওথেরাপি সহ বিভিন্ন বিভাগের প্রধান ও চিকিৎসকবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বক্তারা জানান, এই কেন্দ্রের উদ্বোধনের ফলে রক্তজনিত জটিল রোগের চিকিৎসা এক ছাদের নিচে সহজলভ্য হবে। আধুনিক ল্যাব পরীক্ষা, বিশেষজ্ঞ পরামর্শ ও দীর্ঘমেয়াদী চিকিৎসা পরিকল্পনার মাধ্যমে রোগীর দ্রুত সেবা পাবেন। শিলচর মেডিকেল কলেজের উন্নয়নের জন্য যতটা করণীয় ব্যাপার আমাদেরকে বলেন আমরা শুনি। একটা সময় ছিল শিলচর মেডিকেল কলেজে অনেক কথা এসে যায়, কিন্তু আমি এই কথায় যাচ্ছি না। একটা সময় থেকে আজকের সময়টা পর্যন্ত এখানে আইনের ব্যবস্থা নেওয়া হয়েছে, অনেক ইত্যাদি ইত্যাদি অনেক কথা আছে, জানি না। তারপরে আমরা ব্যবস্থা মধ্যে আমরা সবসময় আমরা চাই যে আপনাদেরকে সহযোগিতা, আপনাদের পাশে রাখা, আপনারা যেখানে কষ্ট পাচ্ছেন ওইখানটায় আমাদেরকে আমাদের সরকারের দিন আমরা আপনাদের বুঝা কিছুটা লাঘব করব। আমরা যদি এতটা করতে পারি, আমি আপনাদের সবার সামনে বলছি, এখানে সুপারিনটেন্ডেন্ট আছেন, এখানে প্রিন্সিপাল সাহেব আছেন, ভাইস প্রিন্সিপাল এবং আপনারা কাটাকাটা ডিপার্টমেন্ট অনেকেই আছেন, কোনোদিন আপনারা বলতে পারেন। কিন্তু আজকে দিনে আমাদের লজ্জিত হতে হয়। কেন লজ্জিত হতে হয়? যে আপনিও তো এখানে গভর্নিং বডির চেয়ারপারসন, তো আপনারা মেডিকেল কলেজ কেন এরকম হবে কেন? তার পিছনে কারণ আছে, তার পিছনে কারণ আছে এই মেডিকেল কলেজকে বদনামি করার জন্য কারণ আছে। এটা বের করতে হবে, আপনাদের খুঁজতে হবে, আপনাদের করোনাকে কোনো গ্রুপের পিছনে, কোনো লবির পিছনে গেলে চলবে না, খুঁজতে হবে। আর না হলে আমরা যখন মুখ খুলবো তখন বড় করে না হলে এরকম হতেই পারে না, হতেই পারে না। ডায়ালিসিসের মেশিন হলে কার ভালো হবে, কোনটা ভালো হবে, কেন করা হয়, কেন করা হয়, এই কথাগুলো আছে। আমি কারণ এটা ছোট্ট পরিসরে আমরা সবাই বসেছি এবং যারা বসেছি প্রথমেই শিলচর মেডিকেলে আংশিকভাবে চালু ডায়ালিসিস পরিষেবা, ভাঙচুরের পর সাংসদ পরিমল শুক্লবৈদ্যের পরিদর্শন। শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালের ডায়ালিসিস সেন্টারে সাম্প্রতিক ভাঙচুরের পর কিছু মেশিন মেরামত করে আংশিকভাবে পরিষেবা চালু করা হয়েছে। মঙ্গলবার মেডিকেল কলেজের অধ্যক্ষ ডক্টর ভাস্কর গুপ্তকে সঙ্গে নিয়ে ডায়ালিসিস ইউনিট প্রদর্শন করেন সাংসদ ও মেডিকেলের পরিচালন সমিতির চেয়ারম্যান পরিমল শুক্লবৈদ্য। তিনি ভাঙা মনিটর সহ ক্ষতিগ্রস্ত যন্ত্রপাতি সরজমিনে দেখেন এবং দ্রুত মেরামতের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, কয়েকটি ডায়ালিসিস মেশিন সচল হওয়ায় রোগীদের চিকিৎসা ধীরে ধীরে শুরু হয়েছে। তবে এখনো সব মেশিন চালু না হওয়ায় পূর্ণ সক্ষমতায় পরিষেবা ফিরতে কিছুটা সময় লাগবে। পরিদর্শনকালে কর্মীরা সাংসদকে জানান, দুষ্কৃতীদের চক্রান্ত সত্ত্বেও পরিষেবা আংশিকভাবে চালু হওয়ায় রোগীরা কিছুটা স্বস্তি পেয়েছেন। সাংসদ আশ্বাস দেন, সমস্ত মেশিন দ্রুত সচল করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। প্রথম দিন ঘটনা ঘটে, তারপর সেদিনকে আমরা 18 জনের ডায়ালিসিস করেছি এখানে। তো তারপরে কিছু মেশিন আমাদের ACCF, যে আসাম ক্যান্সার ফাউন্ডেশন, ওখান থেকে 3টা মেশিন আমাদের এখানে আনা হয়েছে। আর আমাদের বাকি যে মেশিন গুলো 6টা মেশিন ছিল,
তো এখন আমরা ডে নাইট বেসিস, অ্যাকচুয়ালি আমাদের সেন্টার 3টা শিফটে চলে, রাত্রি 10টার সময় অন্য সময় ক্লোজ হয়ে যায়, কিন্তু এখন আমাদের ডে নাইট স্টাফেরা ওভার টাইম করে প্রতিটা পেশেন্টের যে রিকোয়ারমেন্ট ফুলফিল করার চেষ্টা করে। ঘটনার আগে ডেইলি কতজন পেশেন্ট দেখা হতো, মানে আই মিন ডায়ালিসিস করানো হতো? ঘটনার আগে পর্যন্ত আমরা এখানে পার ডে 40 থেকে 50 জন পেশেন্টের ডায়ালিসিস আমরা করতাম। তখন আমাদের কাছে টোটাল 14টা ফাংশনাল মেশিন, তো এখন 8টা মেশিন ড্যামেজ হওয়ার জন্য একটু তো সমস্যার মধ্যে আমরা আছি। তো কিছুটা পেশেন্টকে অ্যাডজাস্ট করে টাইমিং অ্যাডজাস্ট, এবং যে আমাদের ইউনিট রাত্রির মধ্যে বন্ধ হয়ে যায় সব শিফট কমপ্লিট হওয়ার পরে, এখন সেটা আমাদেরকে ওভারনাইট করে পেশেন্টদেরকে। এমনিতে আপনাদের শিফট কখন কখন চলে? আমাদের শিফট শুরু হয় সকাল 7টা থেকে, ক্লোজ হয় রাত্রি 11টার সময়। এই অবধি 3টে শিফট হয়? হ্যাঁ, 11টা শিফট হয়। 4টে। হ্যাঁ, কিন্তু এখন কটা শিফট চলছে? এখন আমরা 24 আওয়ার চালাচ্ছি। যেহেতু আমাদের প্রচুর পেশেন্ট আছে যারা গরিব পেশেন্ট, ডায়ালিসিসের জন্য এখনো ওয়েট করে আছে, আমরা একটা লিস্ট বানিয়েছি কারা কারা ওয়েটিং লিস্টে আছে, অ্যাকর্ডিংলি আমরা সব পেশেন্টকেই সার্ভিস দেওয়ার চেষ্টা করি। তাহলে আফটার দি ইনসিডেন্ট এখন আপনারা কতজন করে দেখতে পাচ্ছেন পার ডে? পার ডে আমরা কালকে ডায়ালিসিস করেছি 42 জন পেশেন্টের ডায়ালিসিস কালকে আমরা গতকাল? হ্যাঁ, মানে গতকাল সকাল থেকে আজ ভোর পর্যন্ত, এবং এখনো চলছে আর কি। তো আজকেও সারা রাত চলবে যতক্ষণ না আমাদের পুরো মেশিনের যে রিকোয়ারমেন্ট ফুলফিল হচ্ছে। 8টা মেশিন ড্যামেজ হয়েছে, 3টা মেশিন এই মুহূর্তে আমরা জোগাড় করতে পেরেছি, আরো 5টা মেশিন আসছে আমাদের। 3টে মেশিন আসাম ক্যান্সার কেয়ার ফাউন্ডেশন থেকে এসেছে। ওখানে টাইম আর্জেন্ট বেসিস ওনারা দিয়েছেন, ওনাদেরকে আবার ফেরত দেওয়া হবে, আমাদের মেশিন গুলো ঠিক হয়ে যাবে। আর এই যে সেন্টারে মেশিন এক্সট্রা যেখানে আছে সেখান থেকে আনার ব্যবস্থা। মানে অ্যাপোলো ডায়ালিসিস সেন্টার কোথায় কোথায় থেকে এসছে মেশিন? মেশিন আমাদের হাফলং সেন্টার থেকে মেশিন আসছে, আর বাকি আমাদের অভয়াপুরী ব্রাঞ্চ এবং দমকা মুকামে, হ্যাঁ ওয়েস্ট কার্বিলং, ওখানে আমাদের সেন্টার আছে অ্যাপোলো ডায়ালিসিস ক্লিনিকে। তো ওখানে মেশিন অলরেডি ডিসপ্যাচ হয়ে গেছে, রাস্তায় আছে, যেহেতু শিলচর হাফলং রুট একটু ডিস্টার্ব আছে তার জন্য আসতে সময় আছে। তাহলে ক্যান্সার কেয়ার ফাউন্ডেশনের 3টে ছাড়া আর কটা মেশিন আসছে? আরো 5টা। 8টা মেশিন টোটালি ড্যামেজ হয়েছে, তো তার এগেনস্টে আমরা 8টা মেশিনই জোগাড় করছি আপাতত। আর তার সাথে সাথে আমাদের মেশিনের ইঞ্জিনিয়ারও রাস্তায় আছে, গুয়াহাটি থেকে বেরিয়ে গেছে অলরেডি, তারা মেশিন রিপেয়ার করার জন্য। না, মেশিন কোম্পানির যে আছে এফএমসি কোম্পানির যে সার্ভিস ইঞ্জিনিয়ার, তারাও রাস্তায় আছে অন দা ওয়ে। তো আমরা আশা করছি কালকের মধ্যে তারাও এসে পৌঁছালে বাকি মেশিন গুলো তারা রিপোর্ট করে ঠিক করা হবে। এই মুহূর্তে কটা অ্যাক্টিভ আছে? না, এই মুহূর্তে তো টোটাল 9টা অ্যাক্টিভ আছে। 14টার মধ্যে 9টা মেশিন আপাতত ফাংশনাল, তার মধ্যে কিছু পজিটিভ মেশিনও আছে যেগুলোতে আমরা HIV পেশেন্ট বা হেপাটাইটিস বি এন্ড সি, হ্যাঁ আমরা কাজ চালাচ্ছি। তার জন্য ডিউটির যে টাইমটা স্টাফেদের, যেটা 10টা 11টার মধ্যে শেষ হয়, সেটা হোল নাইট 24 আওয়ার্স। আপনারা এখানে কতজন কাজ করেন? আমাদের এখানে টোটাল 19 জন স্টাফ আছে, ইনক্লুডিং ডক্টর, সিস্টার, টেকনিশিয়ানস এন্ড এইচকে। মানে যারা আসছেন সার্ভিসের জন্য তারা কিন্তু এমনিতে ফিরে যাচ্ছেন, সার্ভিস পেয়ে যাচ্ছেন। হ্যাঁ, আমরা চেষ্টা করি যাতে প্রতিটা মানুষ যারা ওয়েটিং লিস্টে আছে, যাদের ডায়ালিসিস আমাদের পরশু থেকে আমরা দিতে পারিনি, তাদেরকে দেওয়ার চেষ্টা করছি, এবং আশা করছি কালকের মধ্যে আমরা সবাই। দেশপ্রেম, ঐক্য ও সংহতি বার্তা ছড়িয়ে দিতে বুধবার বিজেপির ওধারবন্দ মন্ডল কমিটি আয়োজিত তিরঙ্গা যাত্রা শুরু হয় ওধারবন্দ ব্লক অডিটোরিয়াম থেকে। প্রায় 5 শতাধিক দলের বিভিন্ন স্তরের কর্মকর্তারা এই তিরঙ্গা যাত্রায় সামিল হন। তিরঙ্গা যাত্রার প্রথম দিকে ছিলেন ওধারবন্দের বিধায়ক মিহির কান্তি সোম, জেলা কমিটির সহসভাপতি তথা ওধারবন্দ বিধানসভার প্রভারী সঞ্জয় ঠাকুর, সহ প্রভারী জয়জ্যোতি দেব, সহসভাপতি প্রসেনজিৎ ভট্টাচার্য, কাশীপুর মন্ডল প্রভারী নবরুণ চক্রবর্তী, ওধারবন্দ মন্ডল সভাপতি উমাশঙ্কর ভট্টাচার্য, সাধারণ সম্পাদক স্বরূপ দত্ত, জেলা পরিষদ সদস্য রোহিত সিং ও ব্লক আঞ্চলিক পঞ্চায়েত সভাপতি সুমন কেওট সহ সভানেত্রী অমিতা চক্রবর্তী, জিপি সভানেত্রী কাকলি কর। তিরঙ্গা যাত্রা ওধারবন্দ ব্লক অডিটোরিয়াম প্রেক্ষাগৃহ থেকে শুরু হয়ে ওধারবন্দ ডায়েট পর্যন্ত গিয়ে পুনরায় স্বস্থানে ফিরে আসে। তিরঙ্গা যাত্রার অংশগ্রহণকারী সবার হাতে ছিল জাতীয় পতাকা। তিরঙ্গা যাত্রা ছিল স্লোগান মুখর। তিরঙ্গা যাত্রার শেষে সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে ওধারবন্দের বিধায়ক মিহির কান্তি সোম বলেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের স্বাধীনতা 75 বছর পূর্তি উপলক্ষে দেশের জনসাধারণকে দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে আজাদী কা অমৃত মহোৎসবের সূচনা করেছেন। প্রতি বছর 13ই আগস্ট থেকে 15ই আগস্ট পর্যন্ত আজাদী কা অমৃত কাল পালন করা হচ্ছে। এবারও তার ব্যতিক্রম নেই।
মঙ্গলবার স্বাধীনতা দিবসের প্রাক্কালে দয়াপুর গ্রুপ সেন্টারে গিয়ে কেন্দ্রীয় সুরক্ষা বাহিনীর কমান্ড্যান্ট আর.টি. আনাল সহ জওয়ানদের শুভেচ্ছা জানিয়েছি। এতে আমাদের সঙ্গে ছিলেন দয়াপুর জিপির আঞ্চলিক সদস্য সুনন্দা কর্মী সহ আরও অনেকেই। আজ স্বাধীনতার দুদিন আগে সবার মধ্যে জাগরণ সৃষ্টি করতে আমরা আজ এই তিরঙ্গা যাত্রার আয়োজন করেছি। আজ কাশীপুরে ও অনুরূপ তিরঙ্গা যাত্রার অনুষ্ঠিত হয়। আগামীকাল আমরা কুম্ভীর গ্রামে গিয়ে বিমান বাহিনীর যারা সুরক্ষা কাজে নিয়োজিত তাদের শুভেচ্ছা জানাবো। তাই সবার কাছে অনুরোধ, ঘরে ঘরে জাতীয় পতাকা উত্তোলন করার জন্য। উধারপদ বিধানসভা প্রভারী সঞ্জয় ঠাকুর বলেন, 2023 স্বাধীনতার 75 বছর থেকে অর্থাৎ আজাদী কা অমৃত মহোৎসব পালনের বছর থেকে দেশব্যাপী তিরঙ্গা যাত্রার সূচনা করেন ভারতের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তা প্রতি বছর চলতে থাকবে। আমরা যখন স্বাধীনতার 100 বছর পালন করব তখন আমাদের দেশ পৌঁছাবে বিশ্বের শ্রেষ্ঠ আসনে। এখন চলছে স্বাধীনতার অমৃতকাল, তাই প্রতি বছর এই তিরঙ্গা যাত্রার আয়োজন করে দেশের জনসাধারণকে দেশপ্রেম উদ্বুদ্ধ করব। ওই দিনে যাত্রায় দলের বুথ সভাপতি সমর্থকরা সহ প্রায় 5 শতাধিক জনসাধারণ অংশ নেন। নিহর কান্তি রায়ের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। সমস্ত রাজনীতির ঊর্ধ্বে এসে ভারতীয় জনতা পার্টির ডাকে মাননীয় প্রধানমন্ত্রী সবাই মিলে ওনার যে আমাদেরকে এই তিরঙ্গা যাত্রার জন্য প্রেরণা দিয়েছেন, আমরা আজকে উধারবনবাসী সমস্ত সবাই ছোট বড় সবাই মিলে আমরা আজকে এই তিরঙ্গা যাত্রা সামিল হয়েছি। এখানে মণ্ডল সভাপতি উমাশঙ্কর ভট্টাচার্য রয়েছে, এখানে আমাদের উধারবনের ইনচার্জ বিধানসভা ইনচার্জ আমার সঞ্জয় ঠাকুর মহাশয় রয়েছে, আমাদের আরেকজন কাশীপুরের যে প্রভারী আমাদের নবারুণ চক্রবর্তী সহ এবারের যে পঞ্চায়েত নির্বাচনের জেডপিসি সহ এপি জিপি পঞ্চায়েত সবাই মিলে আমরা এখানে সামিল হয়েছি তিরঙ্গা যাত্রা। আর আমরা খুবই আনন্দ পাচ্ছি যাদের দেশ রক্ষার জন্য যে সেনানীরা যেভাবে আত্মবলিদান দিয়েছেন, আর আজকের যে পরপর যে ঘটনা ভারতবর্ষ সুরক্ষার জন্য মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে দেশকে রক্ষার জন্য সৈনিকদের মনোবলের জন্য যে বারবার যে কার্যক্রম নিয়েছেন, আমরা সবাই তাতে সামিল হয়েছি। আর 79তম এই স্বাধীনতা দিবস উপলক্ষে আমরা সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আগামী দিন দেশ আরও শক্তিশালী হয়ে উঠুক এই বলে আমি প্রত্যেককে এই দিনের জন্য আমি আগাম বার্তা 15ই আগস্ট আমরা সবাই বাড়ি বাড়ি তিরঙ্গা পতাকা উঠাবো। 15ই আগস্ট উপলক্ষে মদ বিরোধী অভিযান সাফল্য পেল পূর্ব থানা পুলিশ। গতকাল ও আজ গোপন খবরের ভিত্তিতে 2 জন অবৈধ আসামি সহ প্রচুর পরিমাণ অবৈধ বিলেতি মদ উদ্ধার করে, যার বাজার মূল্য আনুমানিক 1,15,000 টাকা হবে বলে জানা যায়। এ বিষয়ে বিস্তারিত বলেন পূর্ব থানার ওসি সুব্রত দেবনাথ। ভানুচন্দ্রের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। আমাদের 15 আগস্টের স্বাধীনতা দিবসের প্রাক্কালে আমাদের পূর্ব থানার সাথে কলেজলা আউটপোস্ট এবং মহারাজগঞ্জ বাজারে অফিসারের এন্ট্রি লিকার স্পেশাল এন্ট্রি লিকার করা হচ্ছে। গতকালকে করা হয়েছিল এবং আজকে করা হয়েছে। আজকে দুপুর 12টা থেকে 12:30 নাগাদ 2 জায়গাতে ডিলিট করা হয় এবং এতে আমরা 2 জন অবৈধ ফরেন লিকার বিক্রেতাকে আমরা অ্যারেস্ট করতে সক্ষম হয়েছি। 2 জনের কাছ থেকে প্রচুর পরিমাণে ফরেন লিকার সিজার হয়েছে এবং 2 জনকে অ্যারেস্ট করা হয়েছে। গতকালকে এবং আজকে প্রায় 50,000 টাকার বেশি হবে যার মানে ফরেন লিকারের যা বাজার মূল্য, এবং গতকালকে আরো করা হয়েছিল। 2 দিনে প্রায় 1,15,000 টাকার ফরেন লিকার আমরা সিজ করেছি। গতকালকে 4 জন অ্যারেস্ট হয়েছে, আজকে 2 জন। এবং এই এন্ট্রি লিকার যে রেড আমরা এগুলি আমাদের কন্টিনিউ জারি থাকবে। আমাদের ডিজি স্যার, আইজিএলও স্যার, এসপি স্যার, এডিশনাল এসপি আরবান স্যার এবং আমার এসডিপি সদর সব সিনিয়র অফিসাররা আমাদের কাছে খুব করছে, আমাদের কোঅপারেট করছে। এবং আমরাও সমস্ত অফিসাররা নেশার বিরুদ্ধে আমরা মাঠে নেমে পড়েছি এবং আমাদের এই অবৈধ নেশার প্রতি এই অভিযান কন্টিনিউ চলবে। তাছাড়াও আমরা যে তার প্রাক্কালে স্বাধীনতা দিবসের প্রাক্কালে আমাদের বিভিন্ন হোটেলগুলিকে আমরা সার্প্রাইজ চেক করছি, বাস স্ট্যান্ড, রেল স্টেশন এগুলি চেক করছি। আমাদের এগুলি কন্টিনিউ চলতে থাকবে।
স্বাধীনতা দিবসে অনুষ্ঠিত কুচকাওয়াজের চূড়ান্ত মহড়া অনুষ্ঠিত হলো উত্তর ত্রিপুরা জেলার জেলা সদর ধর্মনগরে বীর বিক্রম ইনস্টিটিউশন ময়দানে ৭৯তম স্বাধীনতা দিবসের জেলার আনুষ্ঠানিক জাতীয় পতাকা উত্তোলন করা হবে। জাতীয় পতাকা উত্তোলন উপলক্ষে ময়দানে থাকবে কুচকাওয়াজ প্রদর্শন এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। সেই কুচকাওয়াজের চূড়ান্ত মহড়া প্রদর্শিত হলো আজ। প্রাকৃতিক দুর্যোগকে উপেক্ষা করে অংশগ্রহণকারী বিভিন্ন প্লাটুন চূড়ান্ত মহড়ায় অংশগ্রহণ করে। চূড়ান্ত মহড়া পরিদর্শনে উপস্থিত ছিলেন উত্তর ত্রিপুরা জেলার অতিরিক্ত জেলা পুলিশ সুপার, মহকুমা পুলিশ আধিকারিক, ধর্মনগর থানার ওসি সহ অন্যান্যরা। এই প্রসঙ্গে ডিএসপি হেডকোয়ার্টার মুকুলেন্দু দাস এক সাক্ষাৎকারে বলেন, ভানুচন্দ্রের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। সত্যি কথা বলতে কি, আজকে আমাদের প্রাকৃতিক দুর্যোগের মধ্যে সবসময়ই বাধা হয়ে দাঁড়ায়। সব বাধা অতিক্রম করেও আমরা মাঠে সবাইকে উপস্থিত করতে পেরেছি এবং যে নিয়ম আছে নিয়মগুলো মেনে আমরা একের পর এক যে সিকোয়েন্স আছে মেনটেন করে প্যারেড কমপ্লিট করেছি, যাতে আগামী পরশুদিন আমাদের কোনো ধরনের সমস্যা বা বাধাবিঘ্ন না ঘটে, সুন্দরভাবে যাতে প্যারেডটা সম্পূর্ণ হয়। তারপরেও কাদার জন্য, মাঠে প্রচুর কাদার জন্য ছোটরা মার্চিং করতে পারেনি, সমস্যার সৃষ্টি হয়েছে। এটা স্বীকার করা মানে কোনো কিছু নয়, স্বীকার করতেই হবে আমাদের। মানে বৃষ্টি বা ঝড়ো হওয়ার জন্য আমাদের সমস্যা হয়েছে। এবার মাঠে প্যারেডে কোন কোন দল অংশগ্রহণ করছে? এবার মাঠে আমাদের থাকছে টিএসআর বাহিনী, বিআর পুলিশ, সিভিল পুলিশ ম্যান, সিভিল পুলিশ ওমেন, পাশাপাশি থাকছে আমাদের এনসিসি ম্যান, এনসিসি ওমেন এবং স্কাউট অ্যান্ড গাইড এবং আরেকটা থাকছে সিভিল ডিফেন্স। এই থাকছে, ঠিক আছে। সঙ্গে আছে আপনাদের টিএসআর এর ব্যান্ড পার্টি। লরি ডাম্পার সংঘর্ষে গুরুতর আহত এক আসামের লোয়াইর পথে তদন্তে বাজারেছড়া পুলিশ। বুধবার কাকভোরে আসামের বাজারেছড়া থানাধীন লোয়াইরপোয়া এলাকার হাতিখেরা জোড়াইবাড়ি বাইপাস সড়কের ২০ নম্বর সেকশনের পাশে সংঘটিত হওয়া এক ভয়ঙ্কর পথ দুর্ঘটনায় গুরুতর আহত হলেন এক ডাম্পার চালক। তার নাম শাহাবুদ্দিন বড়ভূইয়া, বাড়ি কাছাড়ের কাঠিকোড়ায়। জানা গেছে TR01A 1889 নম্বরের পাথর বোঝাই ডাম্পার গাড়িটি ত্রিপুরায় যাওয়ার পথে সম্মুখ ভাগ দিয়ে চলা অন্য একটি সামগ্রী বোঝাই লরির টায়ার আচমকা ফেটে যায়। এতে স্বাভাবিকভাবে সামনের গাড়ির গতি কমলে চলন্ত ডাম্পার গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনের গাড়ির পেছনে ধাক্কা দিলে ঘটনাটি ঘটে। ফলে ডাম্পার গাড়ির সামনের অংশ দুমড়ে মুচড়ে চালক গুরুতর আহত হয়ে গাড়ির ভিতরে ফেসে যান। পরে অন্যরা ছুটে এসে নানা কসরত করে চালককে উদ্ধার করে চিকিৎসার ব্যবস্থা করে দেন। তার দুটি পা ভেঙে যাওয়ার খবর পাওয়া গেছে। ঘটনার পর বাজারেছড়া থানার এসআই প্রভাকর চৌধুরীর দলবল নিয়ে তদন্তে নেমে দুর্ঘটনাগ্রস্ত বাহন দুটিকে নিজেদের জিম্মায় নেন। জানা গেছে ডাম্পার গাড়ির চালকের নাম আলতাফ হোসেন চৌধুরী, বাড়ি একই এলাকায়। ভানুচন্দ্রের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। কিরকম হয়েছে কইবানি একটু? অ্যাক্সিডেন্ট তো কীরকম হয়েছে সেটা তো পাওয়া যায় না, কারণ এটা আমি এই গাড়িটা আমার আন্ডারে চলে, যদিও গাড়ির আমার যে বড় ভাই আলতাফ হোসেন চৌধুরীর নামে গাড়িটা, আমি টেম্পোরারি মালিক। তো আমার কাছে 450ও ফোন গেছে এইখান থেকে, মানে আমার একটু বাকিরা ফোন করছে যে ওইরকম গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে। শুনলাম ড্রাইভারে যখন পরে বার করা হয়েছে এইখান থেকে, বার করার পরে ড্রাইভারের অবগত হয়েছে যে ও গাড়িটা আসিল সামনে, আর হঠাৎ করে ওই গাড়িটার নাম্বার হইল কি S09AC6661। ওই গাড়িটার হঠাৎ করে সামনের টায়ার বাস মারার কারণে গাড়িটার জায়গাতে ব্রেক হয়েছে, আর হে কন্ট্রোল করতে পারছে না, নাবারিয়া তার গিয়া বাম সাইড পুরাম ও গাড়ির পিছনে মারছে, মারিয়া অ্যাক্সিডেন্ট হয়েছে। ড্রাইভার বর্তমানে আমরা জিসিবি আনিয়া ড্রাইভার বার করিয়া তারে পাতাকান্দি হসপিটালে নেওয়া হয়েছে। এখানে নেওয়ার সময় চিকিৎসা করি এখন শিলচর হসপিটাল লইয়া যাওয়া হবে। নমস্কার, আসাম প্রাইম নেটওয়ার্ক থেকে আমি ইন্দ্রাণী আপনাদের স্বাগত জানাচ্ছি। ধর্মনগরে সিপিএম এর বিক্ষোভ মিছিল, কর্পোরেট কৃষক ছাড়ো কর্মসূচিতে গর্জে উঠল বামপন্থীরা। ব্রিটিশ ভারত ছাড়ো আন্দোলনের 83তম বার্ষিকী উপলক্ষে এবং লুটেরা বহুজাতিক কর্পোরেশন ভারত ছাড়ো কর্পোরেট কৃষক ছাড়ো কর্মসূচিকে সামনে রেখে আজ বুধবার দুপুরে ধর্মনগর শহরে অনুষ্ঠিত হলো এক বামপন্থী বিক্ষোভ মিছিল। কর্মসূচিটির যৌথ আয়োজন করে
ধর্মনগর মহকুমা কমিটি, সংযুক্ত কিষাণ মোর্চা এবং কেন্দ্রীয় 10টি ট্রেড ইউনিয়ন। দুপুর প্রায় 12টা 30 মিনিট নাগাদ ধর্মনগর মহকুমা সিপিএম পার্টি অফিস প্রাঙ্গণ থেকে মিছিলটি শুরু হয়। শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক পরিক্রমা করে পুনরায় পার্টি অফিস প্রাঙ্গণে সমাপ্তি ঘটে এই প্রতিবাদ কর্মসূচি। হাতে ব্যানার, প্ল্যাকার্ড, স্লোগানে মুখরিত ছিল গোটা শহর। কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিপিএম ধর্মনগর মহকুমা সম্পাদক অভিজিৎ দে, প্রাক্তন মন্ত্রী বিজিতা নাথ, কৃষক আন্দোলনের নেতা রতন রায় সহ দলের একাধিক নেতা কর্মী ও সমর্থক। বক্তারা অভিযোগ করেন, বর্তমান কেন্দ্রীয় সরকার নানাভাবে কৃষি ও শ্রমিক বিরোধী নীতি চাপিয়ে দিয়ে দেশের সম্পদ কর্পোরেট গোষ্ঠীর হাতে তুলে দিচ্ছে। কৃষক, শ্রমিক ও সাধারণ মানুষের স্বার্থ রক্ষায় এই আন্দোলনকে আরো তীব্র করার ডাক দেন তারা। পাশাপাশি স্বাধীনতা সংগ্রামের ঐতিহাসিক ভারত ছাড়ো আন্দোলনের চেতনা থেকে শিক্ষা নিয়ে আজকের দিন কর্পোরেট দাসত্বের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান নেতৃবৃন্দ। মিছিলে অংশগ্রহণকারীরা কর্পোরেট কৃষক ছাড়ো, বহুজাতিক লুটেরাদের ভারত ছাড়ো এবং শ্রমিক কৃষকের অধিকার চাই ইত্যাদি স্লোগান দেন। মিছিল চলাকালীন যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য ধর্মনগর আরক্ষী প্রশাসন বিশেষ সতর্কতা গ্রহণ করে এবং সক্রিয় ভূমিকা পালন করে। ফলে পুরো কর্মসূচি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়। বামপন্থী নেতাদের দাবি, এই আন্দোলন কেবল একদিনের কর্মসূচি নয়, বরং আগামী দিনে কৃষক, শ্রমিক ও সাধারণ মানুষের ন্যায্য অধিকারের জন্য বৃহত্তর সংগ্রামের অংশ হিসেবে চলবে। ভানুচন্দ্রের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। কিষাণ মোর্চা এবং ভারতের 10টি ট্রেড ইউনিয়ন সংস্থার উদ্যোগে ভারতবর্ষের উপর আমেরিকার যে চাপ, কৃষিক্ষেত্রে যে লোড চলছে কর্পোরেটদের, এবং আমরা লক্ষ্য করছি আমেরিকা আমাদের দেশের উপর 25% শুল্ক চাপিয়ে দিয়েছে। কৃষিক্ষেত্রে আজকে আমরা লক্ষ্য করছি যেভাবে কর্পোরেটরা কৃষিক্ষেত্রকে দখল করার চেষ্টা করছে, আমরা এর বিরুদ্ধে আজকে আমরা দেখেছি ব্রিটিশ ভারত ছাড়ো তার 83তম বর্ষপূর্তি, এই দিনটাকে আমরা বেছে নিয়েছি। সারা ভারতবর্ষে সংযুক্ত কিষাণ মোর্চা এবং 10টি ট্রেড ইউনিয়ন সংস্থা আমরা সারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে রাজ্যে, বিভিন্ন জেলায়, বিভিন্ন মহকুমায় বিক্ষোভ সংগঠিত করছি। সেখানে আমরা একটা আওয়াজ তুলছি, কর্পোরেট কৃষিক্ষেত্র ছাড়ো, কর্পোরেট ভারত ছাড়ো। নমস্কার, আসাম প্রাইম নেটওয়ার্ক থেকে আমি ইন্দ্রাণী আপনাদের স্বাগত জানাচ্ছি। ক্ষমতাসীন সরকারের বৈষম্যমূলক আচরণের চোটে লাল কাটিগড়ার বিধায়ক। ক্ষমতাসীন সরকারের বৈষম্যমূলক আচরণে বেজায় ক্ষুব্ধ কাটিগড়ার বিধায়ক খলিল উদ্দিন মজুমদার। বুধবার ঘটা করে সাংবাদিক সম্মেলন ডেকে সরকারি বৈষম্যের নানা তথ্য ধরে বিধায়ক মজুমদার জানান, তহবিল বন্টনের শাসক বিরোধীদের মধ্যে সরকারের বৈষম্য প্রদর্শনের অভিযোগ নতুন নয়। বর্তমান মুখ্যমন্ত্রী শাসনকালে সরকারি তহবিল বন্টনে অরাজকতার নজির সৃষ্টি হয়েছে বলে ক্ষোভ ব্যক্ত করেন কাটিগড়ার বিধায়ক খলিল উদ্দিন মজুমদার। প্রতিটি ক্ষেত্রে তৈরি হয়েছে সিন্ডিকেট রাজত্ব। মুখে স্বচ্ছতা এবং দুর্নীতিমুক্ত অসম গড়ার কথা বললেও সিন্ডিকেটের মাধ্যমে প্রতিটি ক্ষেত্রে লুটপাট চলছে বলেও তার অভিযোগ। বুধবার বিকেলে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে বিধায়ক খলিল বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়া এবং সাংবিধানিক নিয়ম নীতিকে বুড়ো আঙ্গুল দেখিয়ে একতরফাভাবে চলছে বর্তমান সরকারের কাজকর্ম। বর্তমানে মুখ্যমন্ত্রী পাকা পথ নির্মাণ আঁচনির টেন্ডার প্রক্রিয়া নিয়ে শুরু হয়েছে নতুন সিন্ডিকেট। অনলাইন দরপত্র আহ্বান করার বিষয়টি আসলে লোক দেখানো। কাজের ঠিকাদার আগেই ঠিক করা হয়ে যায়। দরপত্র দাখিল করার বিভাগীয় কার্যনির্বাহী বাস্তুকরের ভেরিফিকেশন সার্টিফিকেট জমা দেওয়ার নতুন নিয়ম সংযোজন করার ফলে স্থানীয় ও যোগ্য ঠিকাদাররা বেশ বিপাকে পড়েছেন বলে দাবি করে বিধায়ক। বলেন, পূর্ত বিভাগের কাটিগড়া বরখোলা টেরিটোরিয়াল ডিভিশনের কার্যনির্বাহী বাস্তুকার এই ভেরিফিকেশন সার্টিফিকেট ইস্যু করার ক্ষেত্রে নিম্নে আছে। উপর মহলের নির্দেশ অনুযায়ী সার্টিফিকেট ইস্যু করা হবে বলে বিভাগীয় কর্তার বক্তব্য নিয়ে তিনি সন্দিহান। এই উপর মহলটা কে? ওপেন অনলাইন কাজে দরপত্র আহ্বান করা হবে। ভেরিফিকেশন সার্টিফিকেট দাখিল করার নিয়ম থাকতে স্থানীয় ঠিকাদারদের সার্টিফিকেট ইস্যু করার আপত্তি কোথায়? প্রশ্ন তোলেন বিধায়ক। মূলত শাসক দলের ঘনিষ্ঠদের কাজ পাইয়ে দিতে এই ফর্মুলা আবিষ্কার করা হয়েছে এবং বাছা বাছা ঠিকাদাররাই যেন কাজের বরাত পায়। এতে সরকারের অতিরিক্ত টাকা ব্যয় হচ্ছে বলে জানান বিধায়ক। সুপ্রিয় দত্তের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। খাটিগুলা ইন্টারন্যাশনাল বর্ডার এবার স্টেট বর্ডার, সেই হিসাবে অনেক ফান্ড থাকে বর্ডার ডেভেলপমেন্ট, কিন্তু আমরা বিগত আমরা পিরিয়ড থেকে এখন পর্যন্ত 1-2টা স্কিম ছোটো ছোটো আমরা পাইছিলাম বর্ডার ডেভেলপমেন্ট, বাকি কিন্তু এখন পর্যন্ত
কোনো ডেভেলপটার কাম আমরা দ্বারা সম্ভব হয়েছে না। খাটিগুলোর জনসাধারণে আমরা অনেক কষ্ট করে ভোট দিছই এবং আমরাও প্রতিনিধি হয়েছি। আমরা ইচ্ছা আসলে ভোট ডেভেলপ করার লাগি, কিন্তু আমরা সরকার যাতে আমরা লগে নাই এবং আমরা সরকারের বিরোধী দল হিসেবে আছি, আমরা যেভাবে ডেভেলপ করার কথা আসলো সেইভাবে আমরা ডেভেলপ করা মানুষের সুযোগ সুবিধা দেওয়া সম্ভব হয়েছে না। যদি আপনারা অনলাইনও টেন্ডার দিছেন তো এইটা এখানে বন্ধ কিতা লাগে, এটা খুলে হইতো, সবে ভেরিফাই সার্টিফিকেট হইতো। আর যারা টেন্ডার মারার তার গাইডলাইনে টেন্ডার মারতে পারে অধিকার আছে, এ টেন্ডার মারুক, তার সিকিউরিটি টেন্ডার মারতো। কিন্তু আজকে দেখা যায় যে টেন্ডার হইব 7 তারিখের টেন্ডারের পরে আপনারা প্রমাণ পাইবা কিন্তু কয়েক কোটি টাকার কেলেঙ্কারি হয়। খালি আমি খাটিগড়ার বড় কলার কথা বলতেছি, আদার্স আস্তা আসামও বহুত বড় কেলেঙ্কারি এটা হইব। সেই হিসাবে আমি মুখ্যমন্ত্রীর একটা লেখছি যে মুখ্যমন্ত্রীর লোকে দেখা করার লাগি এই ম্যাটারে আলোচনা করতাম, কিন্তু আমি টাইম পাইছি না। আমার পেটও লেখি আমি ফাটাইছি যে আমার ডেভেলপমেন্টে কিছু আলোচনা আছে। এই যে সিস্টেম চলে যে মুখ্যমন্ত্রী পর্যন্ত এই ম্যাটার জানা আসেনি, যদি জানা থাকে তো আলাদা ম্যাটার। আর মুখ্যমন্ত্রী যদি জানেন না, এটা সঠিকভাবে ইনকোয়ারি করো। ইনকোয়ারি করিয়া আজকে গভর্নমেন্টে 1,60,000 কোটি টাকা লোন লইছে গভর্নমেন্টে, আসাম সরকারে। বর্তমানে কন্ট্রাক্টর হলে বিল পাইতরা না, আজকে এস্টিমেট বেশি। আজকে দেখা গেছে যে ধরনের যে টেন্ডার হইতো, কম্পিটিশন টেন্ডার হইলে গভর্নমেন্টের কোটি কোটি টাকা লাভ হইতো, কমসে কম এবার টেন্ডার হইল না, এসপার টেন্ডার হইল না। এই ধরনের সিস্টেমে যেভাবে আজকে খরচ, এটা যেভাবে সরকারে এটা করে, সামনে 26 ইলেকশন, সব মানুষে বর্তমানে সোশ্যাল মিডিয়া থেকে লইয়া এবং বিভিন্ন যত চ্যানেল আছে আজকে আমরা প্রেসমিট দিতে আমরা বাধ্যতা হয়েছি। কারণ হয়েছি বহুত মানুষে আমরা লগে যোগাযোগ করে যে টেন্ডার মারতো, কিন্তু টেন্ডার গিয়ে সঠিক কোনো সহযোগিতা পান না, ডিপার্টমেন্টে দেন না, ভেরিফাই করেন। যদি এটা আমরা খাটিগুলো হইয়া থাকে, আর ওল আসাম হইতে কয়েকশো কোটি টাকার ম্যাটার আইব, এটা সঠিক তদন্ত পরবর্তী যদি আমরা আরো স্টেটমেন্ট দিতে লাগে আমরা দিব। আমরা গেছে বিভিন্ন ধরনের আজকে টেন্ডার 7 তারিখ খোলার পরে আপনারা অটোমেটিক জানি লিবা এবং বড়গোলা খাটিগোলা খাসার যত সমস্যা সব জায়গাতে এইরকম চলে। এই ধরনের যদি আলোচনা চলে আর এই ধরনের যদি সমস্যা বর্তমানে বিজেপিও করে আর সরকারে যদি এরকম করে, মানুষের গরিব গুড়া মানুষের টেকা জিএসটি থেকে লিয়ে সব ধরনের টেকা আজকে গরিব মানুষের খরচ করে, গরিব মানুষের ট্যাক্স যায়। আর যদি সরকারে এইরকম সিস্টেমে যদি আজকে সেন্টিগ্রেট, তো এটা তো ডাইরেক্ট সেন্টিগ্রেট, এই ধরনের জিনিসটা তো সেন্টিগ্রেট বহুত বড় সেন্টিগ্রেট আমি বলি। আগে তো সেন্টিগ্রেট এটা টেকনিক্যালি সেন্টিগ্রেট, এটা যেভাবে সেন্টিগ্রেট করিয়া আজকে খাসার এই পরিকল্পনা করেন। আমরা এমএলএ হইয়া আমরা মন্ত্রী হইলেও কোনো গুরুত্ব নাই, কোনো জায়গায় হইলেও কোনো গুরুত্ব নাই। এই ধরনের জিনিস চলে, ঠিক আছে, লিগেলি চালাও, আপনার কোনো আপত্তি নাই। টেন্ডার যে লিগেল মারে, যার অ্যাকসেপ্ট হয় তারা টেন্ডার দেবো, আমরা টেন্ডার দেওয়ার কোনো দরকার নাই। আমরা হইয়া না আমরা টেন্ডার দেবো, রাস্তার কাম হইতো, রাস্তার ডেভেলপড হইতো। আজকে স্কিম আমরা প্রতিনিধি বানাইছই, হাজার হাজার মানুষ আমরা ভোট দিয়ে প্রতিনিধি বানাইছই, কিন্তু আমরা যেটা সিস্টেমে যেটা যার প্রতিনিধি আমরা যেতাম যে রাস্তাটা ধরার লাগি, এই রাস্তা কিন্তু স্যাংশন হন না। যে রাস্তাটা আমরা প্রতিনিধি হইয়ার না, অন্য টাটপাড়ি থেকে এই রাস্তাটা ধরো, কিতালাই ধরো, বালা রাস্তাটা ধরো। খারাপ যে রাস্তা, যেটা ফান্ড বেশি লাগবো, যেটা কোয়ালিটি লাগবো, এটা কিন্তু করা না। কিন্তু করতে কি দেওয়ার আজকে ভালো রাস্তা করিয়া ফান্ডটা সমান দেওয়া, যখন মুখ্যমন্ত্রী একটা রেট আছে, মুখ্যমন্ত্রী প্রকৃত 75 লাখ টাকা 80 লাখ টাকা আজকে যেটা স্কিম ধরা হয়েছে, RIDF থেকে ধরা হয়েছে। নেক্সট আইব তোমার SDR ফান্ডটা এস্টিমেট আইব, SDR রেটটা তোমার কম থাকে, RIDF ফান্ডের টেন্ডারের রেটটা তোমার বেশি থাকে। কিন্তু আজকে এই ধরনের যেটা পরিকল্পনা করার, আপনারা মিডিয়ার সামনে আজকে অনুরোধ করি আর আপনারা সঠিক মতো এটা প্রচার করুন, আর আপনারা এই যে সিস্টেমটা তুলিয়া ধরুন। আমরা জানবো যে আসামের জনসাধারণের এটা ফায়দা হইব। কারণ এই ধরনের যদি লুটপাট হয়, যে সরকার কতদিন চলবো? সরকার যদি এইরকম সেন্টিগ্রেট এই ধরনের পরিকল্পনা করে, তে আমরা তো আর কিচ্ছু নাই। কারণ আমরা দেখি বর্তমানে অনলাইনে টেন্ডার দিয়ে যদি মানুষের টেন্ডার দিতে পারে না, তো অনলাইনে টেন্ডার দেওয়ার দরকারও নাই। আজকে আসামের সব জায়গায় টেন্ডারও লিস্ট হয়েছে, কিন্তু টেন্ডার যদি কেউ মানুষে দিতে পারে না, টেন্ডার যে কন্ট্রাক্টর আছে দিতে পারে না, তো এই টেন্ডার অনলাইনে ছাড়া দরকার নাই, ডাইরেক্ট খারে দিতে লাগে, লিস্ট করিয়ে টেন্ডার দিতে লাগে, তবু পয়সা কম লাগলো না, গভর্নমেন্টের টাকা বাঁচিল না। কিন্তু আজকে কোটি কোটি টাকা গভর্নমেন্টের আপনারা টেন্ডার করে আমি বইমু কতটা টেন্ডার করছে দেখবা, সবগুলি কোনো টেন্ডার বিলো করতো না। আজকে আমি হয়ে দিলাম কোনো টেন্ডার বিলো করতো না, সব এসপার পাবো আর এবার টেন্ডার করবো। আজকে গভর্নমেন্টের কোটি কোটি টাকা যদি লস এইরকম হয়, আপনারা সামনে আমি তুলিয়া ধরছি, আপনারা এটা সব রেকর্ড আমার কাছে রাখছি, সব জায়গাতে আমি সিটি দিচ্ছি, চিফ সেক্রেটারির সিটি দিছি, চিফ ইঞ্জিনিয়ারের সিটি দিছি, আমরা ডিসির সিটি দিছি, গার্জিয়ান মিনিস্টারের সিটি দিই, সব আমার কাছে আসছে। সব দিয়া দেখলাম কোনো জায়গায় কোনো বিচারের ব্যবস্থা নাই, খার কাছে বিচার দিতে কোনো বিচারের জায়গা নাই।
বর্তমান সময় মুখ্যমন্ত্রীর কাছে দিচ্ছি, যদি মুখ্যমন্ত্রীর কাছে গিয়ে আমরা হওয়ার লাগে কোনো বিচার পাই যে সঠিক মতো আমরা দেখবো, কিন্তু বাকি আমরা গার্জেন লোকেল আমরা মিনিস্টার আসুন, গার্জেন মিনিস্টার আসুন, সব জায়গাতে আমরা এই জিনিসটা একদম পেটও আমি লিখিয়ে দিছি। এই ব্যবস্থা আপনারা দেখুন, যদি একজন মানুষের টেন্ডারে আজকে এমএলএ হইয়া ইঞ্জিনিয়ারে হয়েছি, এমএলএ হয় না উপর লেভেলে অর্ডার লাগবে, জেনারেল মানুষের কি বিচার থাকবো হয়েছে, কোনো সুযোগ হইতো না। টেন্ডার মারা বহুত মানুষের টেন্ডার মারতে হলো, ডরাইয়া টেন্ডার মারে না, ইঞ্জিনিয়ারিংয়ে লস হয়ে যাবো। কালকে আমরা কয়টা পিটিশন পাঠাইছিলাম টেন্ডার অর্ডার লাগে, আমার কাছে আইসলা কয়জন, আমি বলছি যে অফিস ইঞ্জিনিয়ারিং রিসিভ করে আসছে না টেন্ডার কপি, যে আমি ভেরিফাই দিতে পারতাম না। 8 তারিখ ভেরিফাই ডেট গেছি, আমি বললাম ভেরিফাই 8 তারিখের আগে আমি নিজে ফোন করছি, ইঞ্জিনিয়ার না করছেন আমার কোনো মতো আমরা ভেরিফাই দিতে পারতাম না। আপনি আপনারা মারবা না, উপর লেভেলের নিষেধ, আপনারা কোন উপর লেভেলের নিষেধ হলো রিটার্ন যদি দেখাই দিয়ে আপনি দেখাই, কিন্তু না হলে তো আপনার সেন্টিগ্রেডের লোক জড়িত। যদি এইরকম যদি সব জড়িত হয়ে যায়, যে আমরা পরিস্থিতি কী হইব, মুখ্যমন্ত্রীর কাছে তুলিয়া ধরবো এবং মুখ্যমন্ত্রী যদি সুযোগ দেন তাহলে হইব এইরকম ডিস্ট্রিক্টও বর্তমানে চলে। আপনি ওটা সঠিক তদন্ত করুন, ইনকোয়ারি করুন, ওইলে আপনার পুরা আসামে 1000 কোটি টাকা বাঁচিব। নমস্কার, আসাম প্রাইম নেটওয়ার্ক থেকে আমি ইন্দ্রাণী আপনাদের স্বাগত জানাচ্ছি। ধর্মনগরের বিধায়ক বিশ্ববন্ধু সেনের দ্রুত আরোগ্য কামনায় চন্দ্রপুরে মহামৃত্যুঞ্জয় যজ্ঞ ও হরিনাম সংকীর্তন। রাজ্য বিধানসভার অধ্যক্ষ তথা ধর্মনগরের জনপ্রিয় বিধায়ক বিশ্ববন্ধু সেনের দ্রুত আরোগ্য কামনায় সমবেত শুভাকাঙ্ক্ষীদের উদ্যোগ অব্যাহত রয়েছে। বুধবার চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে চন্দ্রপুর হরিতলায় অনুষ্ঠিত হয় মহামৃত্যুঞ্জয় যজ্ঞ ও হরিনাম সংকীর্তন। উক্ত ধর্মীয় কর্মসূচিতে উপস্থিত ছিলেন চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান ঝুমা সূত্রধর, চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান বিশ্বজিৎ দেব এবং উত্তর জেলা বিজেপি সাধারণ সম্পাদক জগৎজ্যোতি দেব সহ বহু ভক্ত ও গ্রামবাসী। সকাল থেকেই শুরু হয় যজ্ঞের আনুষ্ঠানিকতা, পরে হরিনাম সংকীর্তনের ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। জানা গেছে, রাজ্যের বিধানসভার অধ্যক্ষ ও ধর্মনগরের বিধায়ক বিশ্ববন্ধু সেন কিছুদিন ধরে অসুস্থ হয়ে বহিরাজ্যের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার অসুস্থতার খবর ছড়িয়ে পড়ার পর থেকেই ধর্মনগর মহকুমা জুড়ে শুরু হয়েছে নানা আচার অনুষ্ঠান ও প্রার্থনা। শুধু হিন্দু ধর্মাবলম্বীর মন্দিরে নয়, মুসলিম ধর্মীয় প্রতিষ্ঠান থেকেও তার সুস্থতা কামনায় দোয়া ও নামাজের আয়োজন করা হচ্ছে। চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের আয়োজিত এই মহামৃত্যুঞ্জয় যজ্ঞ কেবল একটি ধর্মীয় আচার নয়, বরং মানুষের ভালোবাসা ও শ্রদ্ধার বহিঃপ্রকাশ। এলাকাবাসীর মতে বিধায়ক বিশ্ববন্ধু সেন দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের পাশে থেকে নিরলস কাজ করে গেছেন। তার মানবিকতা, সহজ সরল ব্যবহার ও উন্নয়নমূলক কর্মসূচি তাকে সবার কাছে প্রিয় করে তুলেছে। তাই তার অসুস্থতার খবর শুনে সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে প্রার্থনায় সামিল হচ্ছেন। স্থানীয়দের আশা, তিনি দ্রুত সুস্থ হয়ে আগের মতোই মানুষের পাশে দাঁড়াবেন এবং ধর্মনগর মহকুমার উন্নয়নে নেতৃত্ব দেবেন। চন্দ্রপুর থেকে শুরু করে মহকুমার গ্রাম শহরে প্রতিদিনই চলছে বিশেষ পূজা, যজ্ঞ, নাম সংকীর্তন, পাশাপাশি বিভিন্ন ধর্মীয় আচার। এ যেন এক অনন্য দৃষ্টান্ত, যেখানে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই একসঙ্গে এক মানুষের জন্য প্রার্থনা করছেন। ধর্মনগরবাসীর একটাই প্রার্থনা, আমাদের বিধায়ক আগের মতো আমাদের মাঝে হাসি মুখে ফিরে আসুন। ভানুচন্দ্রের রিপোর্ট, আসাম প্রাইম নেটওয়ার্ক। উনি চিকিৎসায় বিরাটভাবে মানে সাফল্যতা, ধীরে ধীরে অগ্রগতি দেখা যাচ্ছে। আমরা অত্যন্ত আনন্দিত। ধর্মনগরের আপামর জনসাধারণ, যা এই 40-45 বছর থেকে আমাদের নেতৃত্ব বিশ্ববন্ধু সেনের সাথে ওতপ্রোতভাবে জড়িত, প্রত্যেকের প্রাণ ভ্রমরা যেন তা ওনার মধ্যেই নিমজ্জিত। তো আমরা সকলে মিলে ধর্মনগর মন্ডল তথা বাইরেও, মন্ডলের বাইরেও অন্যান্য জায়গায়, বিভিন্ন জায়গায় ওনার পূর্ণ সুস্থতার জন্য মহামৃত্যুঞ্জয় যজ্ঞ হচ্ছে। যেমন গতকালকে নয়াপাড়া গৌরীয় মঠের আখড়াতে হয়েছে, স্টেশন হনুমান মন্দিরে হয়েছে, সারাই বাড়িতে হয়েছে, বিভিন্ন মন্দির মসজিদে ওনার সুস্থতা কামনা করে বিভিন্ন প্রার্থনা, পূজা অর্চনা চলছে। তারই অঙ্গ হিসাবে আমাদের চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের হরিতলাতে আজকে মহামৃত্যুঞ্জয় যজ্ঞ এবং নাম সংকীর্তনের আয়োজন করা হয়েছে। দুপুরে মহাপ্রসাদের ব্যবস্থা করা হয়েছে। আমাদের একটাই কামনা, একটাই বিশ্বাস, একটাই আস্থা, বিশ্ববন্ধু সেন। এটাই আমরা শেষ কথা।